ডিসেম্বরের 16 এরপরে কি হবে ভাই আমরা কিন্তু কেউ জানি না। এবং আইকিউ আনঅফিশিয়াল ফোন, সুন্দর সুন্দর ফোন, ভালো স্পেক, অনেক কম খরচ, আমরা ভাই কি যে একটা সুবিধা পাচ্ছিলাম, বাট জানি না কি হবে। ঠিক একই রকম ভাবে আমাদের দেশে এই যে শুক্রবার শনিবার যা হয়ে গেল ভূমিকম্পের আতঙ্কে, জানি না ভবিষ্যতে কি হবে ভাই। সবার জন্য আমিও দোয়া করি, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই সাবধানে থাকবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন বড় কোনো বিপদের হাত থেকে আমরা সবাই রক্ষা পাই। এনিওয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। এবং আইকিউ নিও 11 চলে এসেছে মার্কেটে। প্রচুর চাহিদা এই ফোনের, প্রচুর কমেন্ট পাচ্ছি আমরা আমাদের ভিডিওতে, কবে আইকিউ নিও 11 নিয়ে আমরা ভিডিও বানাবো। সো অবশেষে চলে এসেছে। এই ফোনটা আসলেও সারপ্রাইজিং এবং মজার ব্যাপার হচ্ছে আইকিউর যত ফোন আসে আমরা ততই সারপ্রাইজ হই। এবং একটা আসে বলি যে এটা খুব ভালো, পরে আরও একটা আসে ওইটা আরও ভালো, মানে কী যে একটা ব্যাপার হয়ে গেছে। এনিওয়ে এই ফোনটা ভাই দেখে লোভ সামলানো খুবই কঠিন। 50,000 টাকায় এত ভালো ফোন এবং এর যে স্পেক, ডিসপ্লে কোয়ালিটি, অন্যান্য ফিচার আউটস্ট্যান্ডিং। আমরা অবশ্য আরেকটু গভীরে প্রবেশ করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ফোনে কি কি আছে, কি কি নেই, কারা কিনবেন কারা কিনবেন না, ইত্যাদি ইত্যাদি। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনি টু না পাস। দেখি আইকিউ নিও 11 আজকে পাস করে কিনা। লেটস গেট স্টার্টেড। ডিজাইন দিয়ে আমরা সবসময় শুরু করি, আজকের ভিডিওতেও সেই কাজটাই করতে চাই। ভাই আইকিউ নিওর একটা ডিজাইন সিগনেচার রয়েছে, আলাদা একটা প্যাটার্ন তারা ব্যবহার করে এবং সবসময় ওই একই রকমই আমরা দেখি। যদিও এখানে তারা কালারের একটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে ফেসিং দ্য স্ট্রং উইন্ড নামক একটা কালার। ফেসিং দ্য স্ট্রং উইন্ড ভাই এইটা কেমন তোর নাম কালারের আমি জানি না, বাট দেখতে অনেক সুন্দর লাগে। এখানে ডুয়াল টোন তারা ব্যবহার করেছে, আপনি যদি যে কোনো আলোর বিপরীতে ধরেন দেখবেন যে দারুণ লাগে দেখতে। এই ফোনটার আরও অন্যান্য কালারও রয়েছে, যেমন অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট। অরেঞ্জ কালারটা আমার কাছে জোস লেগেছে। এনিওয়ে এই কালারটাও যথেষ্ট সুন্দর। বিল্ড কোয়ালিটি অস্থির ভাই, মানে এটা আপনি হাতে ধরলে আপনারে মানে বলতে হবে না যে এই ফোনের দাম অনেক বেশি, আপনি নিজেই বলবেন যে হ্যাঁ ভাই একটা দামি জিনিস ধরছি হাত দিয়ে। মেটাল ফ্রেম, যেটা অন্যান্য কোম্পানি মানে এর চাইতে বেশি দামের ফোনেও আমি দেখেছি যে মেটাল ফ্রেম দিতে চায় না, আইকিউ দিছে। ও ভাই আসলে একটা জিনিস তো বলতে ভুলে গেছি, এই তো চাকরি আমার যাচ্ছিল। এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। তারা আমাদেরকে এরকম নিত্য নতুন ইউনিক সমস্ত ফোন পাঠায়, আর এই ফোনটা তাদের কাছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 12,256 ভেরিয়েন্টের দাম টেক অ্যান্ড টক বিডিতে এই মুহূর্তে 50-52 হাজারের আশেপাশে। তবে দাম কমে যাবে ভাই, চিন্তার কোনো কারণ নাই। এই মুহূর্তে যদি আপনি কিনতে চান, অনেকে কিনতে চাইবেন কারণ 16 তারিখ তো চলে আসতেছে, 16 তারিখের পরে কি হবে ভাই কেউ জানে না, সুতরাং অনেকে কিনতে চাইবেন। কিনতে চাইলে টেক অ্যান্ড টক বিডির সাথে কথাবার্তা বলে তারপরে চলে যান। আর টেক অ্যান্ড টক বিডিতে এরকম ইউনিক অনেক ফোন আপনি পেয়ে যাবেন। তারা দাবি করে যে তারা সিল প্যাক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে এবং অথেন্টিক প্রোডাক্ট নাকি বিক্রি করে, বলছে আমার, তাই বললাম আর কি। এনিওয়ে এই ফোনটা ভ্যালু ফর মানি আমাদের কাছে মনে হয়েছে। কেন মনে হয়েছে এবার সেটাই শোনার পালা। যেমনটা বলছিলাম মেটাল ফ্রেম কিন্তু অন্য ফোন খুব কমই দেয় এই দামে। এটা থিকনেস অবশ্য বেশি না, 8 মিলিমিটারের আশেপাশে, তবে একটু বাল্কি ফিল আমরা পেয়েছি কারণ এটার ওজন 217 গ্রামের আশেপাশে। IP68, IP69 দুই রকমের রেটিং এতে পাবেন। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা দিছে, চিন্তা করে দেখেন, মানে এই দামের ফোনের মধ্যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এবং দুর্দান্ত কাজ করে। এবং যে জিনিসটা না বললেই নয়, এইটার বেজেলের দিকে একটু খেয়াল করে দেখেন, মানে ওপরে নিচে ডানে বামে একই রকম বেজেল, মানে সিমেট্রিক্যাল বেজেল। সেলফি ক্যামেরা কাটআউটটাও কিন্তু অনেক ছোট, ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনি এর কাছ থেকে পাবেন। সব মিলিয়ে এই ফোনের ডিজাইন ভাই সুন্দর, এটা অপছন্দ হওয়ার মতো কোনো কারণ আমি দেখতেছি না। 6.82 ইঞ্চির একটা 2K প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা আবার Q10 প্লাস BOE অ্যামোলেড ডিসপ্লে। এখন ভাই Q10 প্লাস BOE জিনিসটা কি দেখেন, অ্যামোলেডের মধ্যে কিন্তু বিভিন্ন রকম আছে। হ্যাঁ, এইটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের অ্যামোলেড ডিসপ্লে, যেটা আমরা আইকিউর মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এরকম দেখেছি। যেমন আইকিউ 15 আমরা কয়েকদিন আগে রিভিউ করেছিলাম, সেই ফোনেও কিন্তু এই সিমিলার ডিসপ্লে ছিল। বাট তারা প্রাইস কাট করেও এখানে সেই হাই কোয়ালিটি ডিসপ্লেটা দিতে পেরেছে, সাধুবাদ জানাই আমরা। চমৎকার ডিসপ্লে ভাই, মানে এর চাইতে ভালো ডিসপ্লে এই দামে আমার মনে হয় না যে আর সম্ভব। 144 হার্জের রিফ্রেশ রেটও আছে, যদিও 120 আপনি কনসিডার করতে পারেন মূলত একে। আর এর যে পিক্সেল ডেন্সিটি 510 PPI ভাই, খুবই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আপনি এতে পাবেন। প্রচন্ড ভাইব্রেন্ট কালার। ব্রাইটনেস নিয়ে আমরা একটু রহস্যের মধ্যে পড়ে গেছি। আইকিউ নিও সিরিজের এর আগে যত ফোন আমরা রিভিউ করেছি মোটামুটি 4-5 হাজার ছিল সেইটার পিক
পিক ব্রাইটনেস, এইটার পিক ব্রাইটনেস কত আমরা জানতে পারি নাই, কোথাও উল্লেখ করা নাই ভাই। বাট আমার দেখে যেরকম মনে হচ্ছে কমপক্ষে 5000 নিটস পিক ব্রাইটনেস এতে আছে। এর ফলে আপনি দিনের আলোতে বা রাতের অন্ধকারে ঘরের মধ্যে সব জায়গায় দারুণ ডিসপ্লে এনজয় করতে পারবেন। PWM ডিমিংও আছে, আপনি ব্রাইটনেস অনেক কমিয়ে রাখতে পারবেন। এইটার কালার রিপ্রোডাকশন মানে ফ্ল্যাগশিপ গ্রেডের আমার কাছে মনে হয়েছে। কালারগুলো যথেষ্ট পপ আপ করে এবং কালার রিপ্রোডাকশন খুবই চমৎকার। মাল্টিমিডিয়া কনজাম্পশন যখন আপনি করবেন মানে সেই লেভেলের একটা ফিল পাবেন। স্ন্যাপড্রাগন এলিট 8 মানে এটাই তো একসময় ফ্ল্যাগশিপ চিপসেট ছিল মানে Gen 5 আসার আগে। সো এই ফোনে সেই চিপসেটটা এখন আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা দামের ফোন, এবং সেখানে স্ন্যাপড্রাগনের এলিট 8 এর মতো চিপসেট পেয়ে যাচ্ছি। এইটারে কোনোভাবে আমি মানে খাটো করে দেখতে চাই না। তার কারণ হচ্ছে ভাই এই যে Gen 6 এর অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওটা যখন মার্কেটে আসবে দেখবেন Gen 5 সবাই বলবে যে ব্যাকডেটেড। সো এইভাবেই আর কি জিনিসগুলো হয়, কিন্তু এখনো পর্যন্ত 8 এলিট পরীক্ষিত একটা চিপসেট যেখানে কোনো ইস্যু নাই আর কি। মানে Gen 5 নিয়ে অনেক ইস্যু আছে, পাওয়ার কনজাম্পশন নিয়ে অনেক ফোনে কিছু কিছু ইস্যু হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখছি। 8 এলিট নিয়ে তেমন কোনো মেজর ইস্যু এখনো পর্যন্ত শোনা যায় নাই। পুরাতন চিপসেট তারপরেও একবার বলি, দুটা কোর আছে 4.32 GHz এর আর 6টা কোর 3.53 GHz এর। এই ফোনে আবার আইকিউর নিজস্ব ডেভেলপ করা একটা Q2 গেমিং চিপসেট ব্যবহার করেছে, যাতে করে বেটার ভিজুয়াল এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এবং এটা কাজ করেছে ভাই, আমরা হাতে নাতে দেখতেও পেয়েছি। Gen 5 এ তারা ইউজ করেছে মানে Adrenoর 840 আর এখানে 830, খুব একটা ব্যবধান কিন্তু নাই, মানে হিউজ ডিফারেন্স নাই। সো এইটাও একটা ফ্ল্যাগশিপ গ্রেডের জিপিইউ। তবে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি, আর সেটা হচ্ছে ভাই এতে ইউএফএস 4.1 এর স্টোরেজ আছে আর LPDDR5X র্যাম তো আছে। এইটা কিন্তু ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে পেছন থেকে কাজ করে আর কি, এবং লং রানেও ফোনের পারফরমেন্সটা স্টেবল রাখতে হেল্প করে। স্কোরের দিকে খেয়াল করে দেখেন, 31,49,093 স্কোর পেয়েছি আমরা অন্তত, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 2,834, মাল্টি করে 7,965। আপনি যদি দামের দিকে একটু তাকান তাহলে এই স্কোরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমরা একটু তুলনাও করে দেখাতে চাই আপনাদের। রিসেন্টলি আইকিউর যতগুলো ফোন আমরা রিভিউ করেছি সেখানে কিন্তু এই ফোনের স্কোর 2 নম্বর অবস্থানে চলে এসেছে, অথচ দামের পার্থক্যটা দেখেন। 1 নম্বরে আছে IQ 15, কয়েকদিন আগে আমরা রিভিউ করেছি, তাদের ফ্ল্যাগশিপ ফোন 1 লাখ টাকা দাম ভাই, আর এটার দাম 50,000 টাকা, অর্ধেক দামের ফোন, অথচ স্কোরের দিক দিয়ে খুব বেশি ব্যবধান নাই। স্ন্যাপড্রাগন 8 এলিট দেওয়া যতগুলো ফোনের রিভিউ আমরা করেছি, মোট 4টা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এর মধ্যে কিন্তু IQ Neo 11 সবার ওপরে রয়েছে ভাই। স্যামসাং S25 আলট্রা ওই ফোনেও কিন্তু একই চিপসেট ব্যবহার করা হয়েছে, অথচ ওইটার স্কোর আমরা পেয়েছিলাম 21 লাখ, আর এখানে স্কোর আমরা পাচ্ছি 31 লাখ, মানে প্রায় 10-11 লাখের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে ফোনটা তো অনেক আগে রিলিজ হয়েছিল, এর মধ্যে টেকনোলজির অনেক বিবর্তন কিন্তু চলে আসছে, মানে এই চিপসেটটা অ্যান্ড্রয়েডের জন্য আরো অনেক বেশি অপটিমাইজড হয়েছে। অ্যান্ড্রয়েড 16 এখন সব ফোনে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের, আর Origin OS 6 এখানে ব্যবহার করেছে তারা। কিছু ব্লটওয়্যার আছে এই ফোনে এবং সেগুলোকে আপনাকে ভাই ম্যানুয়ালি আনইনস্টল করতে হবে, কারণ এটা ভাই একটা চাইনিজ রমের ফোন। আরেকটা জিনিস, চাইনিজ রমের ফোন কেনার আগে আমার যে জিনিসটা সবচাইতে বেশি ভয় লাগে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলোর কিন্তু ভাই নোটিফিকেশন ডিলে আছে। হ্যাঁ, প্রচুর ইস্যু, মানে ঠিকঠাক মতো নোটিফিকেশন আসে না, কেউ কল করলেও টের পাওয়া যায় না যে কেউ কল করছে। মানে ফোন অন করার পরে যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন দেখবেন যে কেউ ফোন করছিল, এটা খুবই বিরক্তিকর। বাট আইকিউর ফোনে আমি এই ইস্যুটা এখনো পর্যন্ত পাই নাই, এবং সব মিলিয়ে এই ফোনের পারফরমেন্স দুর্দান্ত, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং আমি বলবো যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, কারণ IQ Neo 11-এ ক্যামেরা, পারফরমেন্স, গেমিং সব দিক দিয়ে কিন্তু ব্যালেন্স করা হয়েছে। ওভারঅল পারফরমেন্স খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল, এবং লং রানেও আমরা দেখেছি যে সাস্টেইনেবল পারফরমেন্স পাচ্ছিলাম, এবং দীর্ঘ সময় ব্যবহার করার পরেও পারফরমেন্স কিন্তু ড্রপ করে নাই। অ্যাপ সুইচিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে কিন্তু মুনশিয়ানা দেখিয়েছে IQ Neo 11। পাবজিতে আমরা আলট্রা HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেট পেয়েছি, কল অফ ডিউটিতে ম্যাক্স ফ্রেম রেটে ম্যাক্স গ্রাফিক্স পেয়েছি, অ্যাসফল্ট 9 আমরা খেলেছি, আর অন্যান্য গেম খেলেছি, এবং যেটা বুঝলাম যে ভাই এই ফোনটা কিন্তু সব ধরনের গেম খেলার জন্য উপযুক্ত। 8000 স্কোয়ার মিলিমিটারের ভেপার চেম্বারের মধ্যে আছে, বিশাল বড় ভাই। মানে হিট হয়, আপনি লম্বা সময় ধরে গেমিং করবেন, হিট তো অবশ্যই হবে, কিন্তু দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। অবশ্য চার্জিংয়ের সময় একটু গরম হইতে দেখছি ফোনটারে, আর আমরা যখন AnTuTu টেস্ট করছিলাম, আরে ভাই সেই সময় সেই গরম হয়েছিল ফোনটা। বাট AnTuTu টেস্ট তো সবাই সকাল বিকাল করবে না আর কি, বাট চার্জ সবার দিতে হবে। একটা অনুরোধ করবো, চার্জ দেওয়ার সময় একটু ব্যাক কভারটা খুলে রাখবেন, তাহলে ফোনের ক্ষতি একটু কম হবে। আমরা আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও এটার হিট মেজার করে দেখেছি, খুব বেশি ওয়ারিড হওয়ার মতো আমার কাছে মনে হয় নাই।
সো এই ফোনটা যদি গেমিংয়ের জন্য আপনি কিনতে চান, আমার মনে হয় না যে 50,000 টাকা বাজেটের আশেপাশে এই পারফরমেন্স দিতে পারবে অন্য কোনো ফোন। এই সিমিলার স্পেকের ভাই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা তো এখনো লাখ টাকার নিচে এখনো আসে নাই ফোনের দাম। আনঅফিসিয়াল বলতেছি ভাই, অফিসিয়াল বললে তো সেটা আবার 2 লাখ পার হয়ে যাবে। ক্যামেরাতে 2টা সেন্সর তারা ব্যবহার করেছে, 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর LYT 700V আর আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, সেই সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাই ছবির কোয়ালিটি দেখে মানে আপনি জাস্ট বলবেন ওয়াও। চিন্তা করে দেখেন এই পরিমাণে ডিটেলস, এত ভালো কালার অ্যাকুরেট, এত চমৎকার ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার কন্ট্রোল, এটা এই দামের ফোনে আমি বলবো সত্যি অবিশ্বাস্য। প্রত্যেকটা ছবি আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। কিছু জিনিসের খুদ ধরা যেত, বাট দামের কথা চিন্তা করে আমি ওইটা নিয়ে আর আলাপ করতেছি না। জাস্ট একটা জিনিসই বলবো, এই ক্যামেরার ছবিতে আপনি খুশি হতে বাধ্য। যেমন ডিটেলস পাবেন, তেমন ডাইনামিক রেঞ্জ পাবেন, পোর্ট্রেট ফটোগ্রাফিতেও দেখবেন যে সাবজেক্টটা খুব সুন্দর সেপারেট করতেছে। সব মিলিয়ে ভাই আমি এই ক্যামেরার পারফরমেন্সে খুশি। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, কালার সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করে, তবে হ্যাঁ একটু স্মুথ করে ফেলার প্রবণতা আমি খেয়াল করেছি। ভিডিও রেকর্ড করতে পারবেন 8K পর্যন্ত 30 FPS এ, আর 4K তে 60 FPS পর্যন্ত। তবে 8K তে আপনি স্টাবিলাইজেশন পাবেন না। ফন্টে কিন্তু 1080p রেজলিউশনে 60 FPS পাবেন আপনি, এবং টুকটাক ব্লগিং করার জন্য আমার মনে হয় এটা আদর্শ। একটু ওয়াইডনেসের ঘাটতি আমার কাছে মনে হয়েছে, আর একটু ওয়াইড হলে ভালোই হতো ভাই। ফোন কোম্পানিগুলো সামনের ক্যামেরা ওয়াইড কেন দেয় না ভাই? এখানেও ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সর দরকার আমার কাছে মনে হয়। 7500 mAh এর ব্যাটারি ভাই, কি দিন আইলো। হ্যাঁ মানে কয়েক বছর আগে এই জিনিসটা কল্পনা করা যেত না। এনিওয়ে 7500 mAh এর ব্যাটারি, সাথে আবার 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। জাস্ট ওই যে ওয়্যারলেস চার্জিংটা নাই, এই জায়গায় মূলত ফ্ল্যাগশিপ ফোনের সাথে আইকিউর এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর একটা পার্থক্য। এটা দিলে আর একটু ভালো হইতো আর কি। আর চার্জিং যত মেকানিজম আছে সব এতে পেয়ে যাবেন। বাইপাস চার্জিং, রিভার্স চার্জিং তো পাবেনই। ভাই এই ফোনের আর একটা জিনিস এত অস্থির লাগছে আমার কাছে, আর সেটা হচ্ছে এর যে স্পিকার, লাউড স্পিকার কোয়ালিটি। স্টেরিও স্পিকার তো অবশ্যই, মানে এইটুকু টাইনি স্পিকার থেকে কিভাবে মানে দারুণ বেস বের হচ্ছে, ব্যাপারটা সারপ্রাইজিং। এবং এই যে স্টেরিও স্পিকার, এটা কিন্তু বেশিরভাগ ফোনে মানে ব্যালেন্স থাকে না, একদিকে একটু বেশি একদিকে কম, বিশেষ করে ডান দিকে বেশি হয়, বাট এইটা একদম 50-50 মনে হলো আমার কাছে। এই স্পিকারের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফুল ভলিউমেও আমি ডিস্টর্ট হইতে দেখি নাই। সো এখানেও A+ পাবে এই ফোনটা। আমরা এই ফোনের ওয়্যারলেস আউটপুট ট্রাই করেছি QCY Meloburst Pro, যেটাতে LDAC আছে, আর ট্রাই করেছি SoundPits T3 Pro দিয়ে। এই TWS গুলো আজকাল বেশ পপুলার, সো অনেকেই যেহেতু কিনতেছেন এগুলো দিয়ে আমরা ট্রাই করি, আর আমাদের টেস্টিংয়ে বেশ ভালো ফলাফল পেয়েছি। কানেকশন স্টেবিলিটি যথেষ্ট ভালো পেয়েছি, কোয়ালিটিও ভালো ছিল। ব্লুটুথ 5.4 তারা ব্যবহার করেছে এই ফোনে, আর Wi-Fi 7 আছে ভাই এই ফোনে। মানে এইটাই ফিউচার, কিন্তু Wi-Fi 7 যে কি জিনিস এটা যখন কেউ ইউজ করবেন তখন বুঝতে পারবেন। NFC আছে, IR ব্লাস্টার আছে, মানে এইটা একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা কিছু জিনিস বলতে হয় আর কি, বলার জন্য বলা আর কি, যেমন এতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এর পোর্ট নাই, এবং মাইক্রো SD কার্ড স্লটই নাই ভাই। আপনি মাইক্রো SD কার্ড ইউজই করতে পারবেন না। সো আপনার যদি অনেক ডেটা ফোনে স্টোর করে রাখতে হয় তাহলে আপনাকে 512GB ভেরিয়েন্টটা নিতে হবে। ওকে, যারা এরকম 50 থেকে 52,000 টাকা বাজেটের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ চান, আপনি গেমিং করবেন, ভালো ছবি তুলবেন, ব্যাটারি ব্যাকআপও হিউজ হবে, শক্তপোক্ত একটা ফোন হবে, মেটাল ফ্রেমের এরকম ডিসপ্লে ভালো হবে, মানে সব দিকে আপনার নজর আছে আর কি, তাহলে আমার মনে হয় এই ফোনটা আপনাকে খুশি করতে বাধ্য আর কি। আমি কোনো ফ্ল এর দেখতেছি না আপাতত, মেজর কোনো ফ্ল দেখতেছি না। এরকম ফোনই তো আমরা চাই, তাই না? কিন্তু ওই যে 16 তারিখের পরে নাকি এইগুলো আর পাওয়া যাবে না, মানে আনাই যাবে না বাংলাদেশে, কেউ বিক্রিও করতে পারবেন না, আপনারা কেউ কিনতেও পারবেন না। এই আনঅফিসিয়াল ফোনগুলো ব্যান না করে আমার মনে হয় যদি একটু ট্যাক্সও দিত আর কি, দিয়ে যদি অ্যাভেলেবেল করার ব্যবস্থা করতো সরকার, আমার মনে হয় ভালোই হতো। আপনাদের কি মনে হয়? যাই হোক, যারা একটু বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্বাদ নিতে চান তাদের জন্য IQ Neo 11 ফোনটা সাজেস্ট করার মতো একটা ফোন বলে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো, কোন দিকে একটু দুর্বলতা রয়েছে এই ফোনের, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। জয়েন করুন আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম পেজ আছে ভাই আমাদের, জয়েন করুন, এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, ডেসক্রিপশনে সব ডিটেল দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন TTP বা ট্রাই নেট বাস।